ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ জনপদ লাইভ। সঙ্গে আছি অরিন ইশরাত। রাজধানীর ভাসানটেক এলাকায় বাসার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, দগ্ধ ৬ জনের বিষয়ে কি জানা গেল আর বিস্ফোরণের বিষয়ে স্বজনরা কি বলছেন? অরিন, আমি এই মুহূর্তে আছি শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আপনি জানেন যে আজকে ভোর রাতে অর্থাৎ 4টার দিকে ভাসানটেক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে 6 জন, একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। একই পরিবার প্রথম হচ্ছে 5 জন ছিল এবং তাদের বাসায় আসলে তাদের আরেকজন শাশুড়ি বেড়াতে আসেন এবং সেখানে তিনিও দগ্ধ হন। আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ওনারা ঠিক ভোর 4টার দিকে প্রথমে উঠেন। অতিরিক্ত মশার কারণে ওনারা চেয়েছিলেন আসলে মশার কয়েল যে আছে সেটি জ্বালানোর জন্য, এবং যখনই লাইটার অর্থাৎ যে ম্যাচের কাঠি রয়েছে সেটি জ্বালাতে গিয়ে আসলে তারা সবাই আগুন লেগে যায় এবং সবাই দগ্ধ হন। এবং যেহেতু ঈদের সময় চলছে, পাশাপাশি কেউ নেই তেমন, যার কারণে ওই মুহূর্তটা আসলে তাদের হসপিটালে নিয়ে আসার মতো তেমন কেউ ছিল না। যদিও পরবর্তীতে পার্শ্ববর্তী 2-1 লোক তাদেরকে আসলে নিয়ে আসে। আমি যদি একটু তাদের নাম বলি, যেমন এর মধ্যে রয়েছে মেহরুন্নেসা এবং তাদের ছেলের বউ অর্থাৎ সূর্য বানু, তার সন্তান সুজন, লামিয়া এবং বাবা লিটন, অর্থাৎ 6 জনে দগ্ধ হয়। আমরা একটু কথা বলবো সেখানকার একজন প্রতিবেশীর সঙ্গে, যারা আসলে তাদের আত্মীয় স্বজন না আসার পরও এই মুহূর্তেই তাদের পাশে তাদের প্রতিবেশীরা রয়েছে। আচ্ছা, ওই সময়টা ঘটনাটা কি ঘটেছে একটু যদি বলেন আমাদেরকে। ওই সময়টা তো তখন আমি ছিলাম না, যেহেতু আমি আমার বাসায় আর তারা আর এক বাসায়। ওই সময় আমি জানি না, কিন্তু আমার হাজবেন্ড সকালবেলা এসে বলে, তুই ঘুমাইতেছিস, দেখ লিটন বাইরা সব পুড়ে গেছে। আমি কি কও তুমি? দেখ তাদের মেডিকেলে নিয়ে গেছে। আমি তাড়াহুড়া করে ওদের বাসায় আসলাম। আমার রুম দেখি তালা মারা, বাসায় ঢুকতে পারি নাই। এখন মেডিকেলে আসছি, আর মেডিকেলে এসে দেখি তাদের অবস্থা খুবই সিরিয়াস, খুবই খারাপ। তাদের তো চিনাই যায় না, কে লিটন, কে লামিয়া, কে সুজন, কে লিজা, কে লিজার আম্মু, কি লিজার নানু, কাউকে চিনা যায় না। তারা এভাবে পড়ছে। আচ্ছা, একটু আগে যেটা বলছিলেন যে তারা হচ্ছে আসলে ভোর রাতে আগুনটা লাগে, কিভাবে আগুনটা লাগিয়েছিল? তারা ওই যে মশার জন্য মশার কয়েল ধরাইতে গেছিল, ম্যাচ কাঠি যখন জ্বালাতে লেছে তখনই আগুন ধরছে। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার লিক ছিল। সিলিন্ডার কি ঘরের ভেতরে ছিল? হ্যাঁ, ঘরের ভিতরে ছিল। অরিন, আমরা যেমন কি কথা বলছিলাম যে আসলে তারা আসলে মূলত ভোর রাতে অতিরিক্ত মশার কারণে তারা কয়েল জ্বালাতে গিয়ে মূলত এই অগ্নিদগ্ধ হয় তারা। এবং যেটি আমরা এর আগে কথা বলেছিলাম, এখানে বেশ কয়েকজনের সঙ্গে তারা যেমন কি আমাদেরকে বলেছিলেন যে মূলত ভোর রাতে মশা বেশির কারণে তারা আগুন কয়েল জ্বালাতে যায় এবং সেখান থেকেই যখনই ম্যাচ রয়েছে সেটা কাঠি যখনই জ্বালাতে যায় তখনই আসলে আগুন ছড়িয়ে পড়ে। অর্থাৎ আগেই গ্যাস লাইন থেকে যে লিকেজ ছিল সে লিকেজ থেকেই যেহেতু বন্ধ ঘর ছিল, অর্থাৎ দরজা জানালা লাগানো থাকার কারণে যে গ্যাস জমাট ছিল সেখান থেকে আসলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমি যদি একটু বলে রাখি, এখানে 2 জনকে আমরা যেটি শুনেছিলাম যে 2 জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। আর যারা এখানে পুড়েছে তাদের শরীরের বেশ অংশ পুড়ে যায় এবং বেশ অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে তাদের সবাইকে আসলে এখানে বর্তমানে জরুরি বিভাগে রাখা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, পর্যবেক্ষণ রাখা হয়েছে। আর আরেকটি বিষয় বলে রাখি যে তাদের যে শরীরের যে অংশটুকু সেটার আমি একটু যদি বলি যে মেহরুন্নেসা যিনি, তার 47% পুড়েছে, সূর্য বানুর 82%, লামিয়ার 55% এবং লিটন যিনি হচ্ছে ঘরের প্রধান তার 67% এবং লিজার 30% এবং সুজনের 43% পুড়ে যায়। অর্থাৎ তাদের সবাই সবটুকু পুড়ে যায়। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি যে এখানে যে পুড়েছে, আপনারা তো ছিলেন ওই সময়, ঘটনা জেনেছেন, হসপিটালে এসেছেন, কি হয়েছিল আসলে ওই মুহূর্তটা এবং কতটুকু ওনাদের অবস্থা এখন কেমন? অবস্থাটা তখন খারাপ ছিল, এখনো খারাপ আছে। তেমন ডাক্তার বলেছে একজনের বাঁচার সম্ভাবনা আছে, আত্মা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বাচ্চার সম্ভাবনা আছে, আত্মা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে, যে আল্লাহ যদি বাঁচাইতে পারে তো বাঁচবে। 6 জনের মধ্যে শুধু বাচ্চাটার কথা বলা হয়েছে যে সে সুস্থ আছে কিছুটা, আর 5 জন? 5 জনই আল্লাহর ভরসা। হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে, এই জন্য বলছে ডাক্তার যে আল্লাহর হাতে ছাড়ছে। আচ্ছা, আগুনটা আসলে কি গ্যাসের লাইন থেকেই?
গ্যাসের পাইপ থেকে লিক হয়ে ঘর থেকে ঘরের ভিতরে গ্যাস ছড়িয়ে গেছে। যখন কয়েল জ্বালাইছে তখন এই আগুনটা লাগছে। ঈদের সময় তো কেউ ছিল না? না, ঈদের সময় বাসায় কেউ ছিল, আত্মীয় স্বজন কুমিল্লা যারা আসতেছে। আমরা কথা বলছিলাম আরেকজন প্রতিবেশীর সঙ্গে, তিনিও একই জানিয়েছেন যে আসলে যে আত্মীয় স্বজন, যদি ঈদের ছুটি চলছে, ঈদের ছুটিতে আসলে পরিবার পরিজন যারা রয়েছেন আসলে তারা অনেকেই গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়ার কারণে এই মুহূর্তে তাদের আত্মীয় স্বজন বলতে এখানে কেউ উপস্থিত নেই। অর্থাৎ যারা আছেন তারা হচ্ছে আশেপাশে যারা প্রতিবেশীরা রয়েছেন তারা এই মুহূর্তে হসপিটালে এসেছেন এবং তাদের দেখাশোনা করছেন। এবং এখানে যে শিশু সন্তানটি রয়েছে তারও আসলে শরীরের অনেক অংশটুকু পুড়ে যায়, প্রায় 30% তার শরীর পুড়ে যায়। ডাক্তাররা যেটি আমাদেরকে তাদের প্রতিবেশীরা জানিয়েছেন যে ডাক্তাররা বাকি 5 জনের কথা আসলে তারা খুবই আশঙ্কাজনক বলা হচ্ছে, একজন হয়তোবা আশঙ্কাজনক না এমনটি আসলে জানানো হচ্ছে। তবে কিছুক্ষণ পরে গণমাধ্যমের সঙ্গে যে ডাক্তার রয়েছেন তিনি হয়তো কথা বলবেন, কথা বললে আমরা আরো বিষয় জানতে পারবো আসলে কিভাবে কি হয়েছে। একটু বিষয় যদি অরিন আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি যে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আসলে গ্যাস না থাকার কারণে এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। আর এই গ্যাস সিলিন্ডার ব্যবহার থেকে প্রতিদিনই ছোট না বড় কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে এবং গ্যাস লাইনও যাদের আছে সেখানেও লিকেজ থেকে এরকম ঘটনা ঘটে। আপনি জানেন যে যখন ঈদের ছুটিতে মানুষ গ্রামে চলে যায়, গ্যাসের অতিরিক্ত চাপ থাকে, সেখান থেকেও গ্যাস লিকেজ হয় এবং সেই লিকেজ থেকে এরকম দুর্ঘটনা ঘটে। আর যে এলাকাটিতে এটি ঘটেছে সেখানে আসলে পুরো এলাকাটিতে বলা হচ্ছে যে গ্যাসের লাইন তাদের আসলে সেখানে সরকারি যে গ্যাস সে লাইন না থাকার কারণে সবাই আসলে সিলিন্ডার ব্যবহার করছে। আর এই সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে আসলে লাইন থেকে যে লিকেজ হয়েছে সেই লিকেজ রাতের বেলা যেহেতু সবাই ঘুমন্ত অবস্থায় ছিল এবং দরজা জানালা লাগানো থাকার কারণে যে জমাট বাঁধা যে গ্যাস রয়েছে সেই গ্যাস থেকেই মূলত পুরো ঘরে গ্যাস আবদ্ধ হয়ে পড়ে এবং সেই গ্যাস লাইন থেকেই শেষ পর্যন্ত যখন তারা ভোর রাতে উঠেন এবং অতিরিক্ত মশার কারণে যখন তারা কয়েল জ্বালাতে যান সেখান থেকে আসলে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ার পর 6 জনে একই সঙ্গে দগ্ধ হন এবং পরবর্তীতে ভোর 5টায় এই শেখ হাসিনা বার্নে তাদেরকে নিয়ে আসা হয়। এখনো চিকিৎসা চলছে। তো ডাক্তার কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে কথা বলবেন, তারপরে আরো বিস্তারিত জানা যাবে। অরিন, এই ছিল আমার কাছে শেখ হাসিনা বার্ন থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। অরিন, আমি কক্সবাজার সমুদ্র সৈকতের এখন লাবণী পয়েন্টে অবস্থান করছি এবং পর্যটকদের কি পরিমাণ এসছে তা যদি আমি একটু দেখাতে চাই। এখন এই লাবণী পয়েন্টে এখনই প্রায় এই রৌদ্রের খড় তাপেও প্রায় কয়েক হাজার মানুষ সমুদ্র স্নান ব্যস্ত এবং তারা এই আনন্দ ঘন সময়টুকু তারা এখানে পার করছেন সাগরের নীল জলরাশির সাথে। এবং সেই সাথে নিরাপত্তার কথা যেটি বলছেন যে টুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং সেই সাথে তারা যেটি স্বাভাবিকভাবেই বলেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তো জোরদার রয়েছে এবং সেই সাথে সমুদ্র সৈকত জুড়ে প্রায় 20টিরও অধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তারা সেটি কন্ট্রোল রুমের মধ্য দিয়ে সেটি ব্যবস্থাপনা করছেন এবং সেই সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ঢাকা থেকে টুরিস্ট পুলিশের বিশেষ দপ্তর এই পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সহ যেখানে যেখানে তাদের অবস্থান রয়েছে টুরিস্ট পুলিশের, তারা সেখান থেকে তা মনিটর করছেন। এবং সেই সাথে শুধু যে কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজারের অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও বেশ ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং গতকাল ঈদ ছিল, আজকে ঈদের দ্বিতীয় দিন এবং মূলত যারা ভ্রমণ পিপাসুরা রয়েছেন তারা আজ থেকেই আসতে শুরু করেছেন এবং মূল যে অধিক পরিমাণ যে আগে থেকেই বলা হচ্ছিল যে 3.5 লাখের মতো পর্যটক কক্সবাজারে আসার কথা রয়েছে এবং
আগে থেকেই যে হোটেল কক্ষগুলো বুকিং রয়েছে এবং সেই সাথে দুদিন পরেই বাঙালির অন্যতম প্রধান উৎসব যেটি বাংলা নববর্ষ সেটি ঘিরেও কিন্তু পর্যটকরা আসছেন এবং কক্সবাজারের যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানেও তাদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং ঈদ একদিকে ঈদ এবং অন্যদিকে বাংলা নববর্ষ বরণ এবং দুটি উৎসব একদম একসাথে হওয়াতে এবং ছুটিও বেশ লম্বা, তো সব মিলিয়ে আসলে মানে কক্সবাজার বাংলাদেশের যে অন্যতম পর্যটন কেন্দ্র বলা হয় এই কক্সবাজারকে, এবং কক্সবাজারের সমুদ্র ঘিরে মানুষের যে বিশেষ টান বিশেষ আকর্ষণ সেটির জন্য আসলে পর্যটকরা এখানে বারবার ছুটে আসেন। এমনও দেখা গেছে অনেকে বছরে 2-3 বার করেও আসছেন এই সমুদ্রের নীল জলরাশির সাথে তাদের সময় কাটানোর জন্য। এবং যেটি বলছিলাম যে সেন্ট মার্টিন বন্ধ রয়েছে, কিন্তু তারপরেও টেকনাফ সহ অন্যান্য দ্বীপ উপজেলাগুলোতে কিন্তু এখন মানুষ ভিড় করছেন। এবং সেই সাথে যেটি বলছিলাম যে ট্যুরিস্ট পুলিশে তো বিশেষ ব্যবস্থা রয়েছেই এবং সেই সাথে জেলা প্রশাসনও তাদের কন্ট্রোল রুম চালু করেছে এবং পর্যটকদের নিরাপত্তা এবং হয়রানি বন্ধে তারা বেশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো অরিন, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। ঈদের দ্বিতীয় দিনে পটুয়াখালীর শেখ রাসেল শিশু পার্কে ঈদ উদযাপনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পার্কে দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন, ঈদ মোবারক। প্রতি বছরে মনে করেন যে এবারও আপনার ঈদে আজকে দ্বিতীয় দিন পটুয়াখালীতে সকাল থেকেই আসলে সেরকম একটা বিনোদন যে কেন্দ্রগুলো আছে সেগুলো সেরকমের কোনো জনগণের আসলে দেখা নেই, কারণ একটু রৌদ্র অনেকটা বেড়ে গিয়েছে। আজ যেহেতু শুক্রবার দিন, বিকেল থেকেই আসলে লোকজনের কিন্তু ঢল নামবে এই পটুয়াখালী যে বিনোদন স্পটগুলো আছে সেখানে। শেখ রাসেল শিশু পার্ক, ঝাউবন, সেলফি রোড থেকে শুরু করে আপনার পলিটিক্যাল লেক, ডিসি স্কয়ার লেক, প্রতিটা জায়গায় কিন্তু আসলে লোকের সমাগম এত দেখা গেছে গতকাল বিকেল থেকেই। আজকেও বিকেলে আসলে সেরকমটাই আসা চিন্তা করতেছে এখানকার যারা কর্তব্যরত আছে তারা। এছাড়া কিন্তু আমি কথা বলেছি পটুয়াখালী সাগরকন্যা কুয়াকাটায়, সেখানে কিন্তু গতকাল আসলে যে লোক ছিল তারা কিন্তু ওইখানকার স্থানীয়ই, এবং ওখানে যারা আশপাশে যেমন কলাপাড়া, মহিপুর, আলিপুর ওই সমস্ত এলাকার লোকজনগুলোই সেখানে উপস্থিত হয়েছিল। হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে ওখানে আজকে বা আগামীকাল থেকেই কিন্তু যে পর্যটক যাদের জন্য হোটেল বুকিং করা হয়েছে তারা কিন্তু আসবেন। এছাড়াও কিন্তু ওখানের আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে আসলে তাদের যে সাদা পোশাক নির্ধারণ করা যে লোকগুলো তারা প্রতিটা স্পটই আছেন, যেমন বৌদ্ধবিহার, রাখাইন মার্কেট থেকে শুরু করে সব জায়গাতে আছেন। এছাড়া পটুয়াখালী আইন শৃঙ্খলা বাহিনীর এসপির সাথে আমি কথা বলছি, তিনি বলেছেন যে বিনোদন স্পটগুলো যেগুলো আছেন সেখানেও কিন্তু তাদের প্রশাসন কড়া নিরাপত্তার ভিতরে আছেন, এবং দেখা গেছে যে আপনার সাদা পোশাকে কিন্তু আসলে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য না ঘটে সেদিকটাও কিন্তু তারা লক্ষ্য করেছেন। এছাড়া কিন্তু আজকে এখন কিন্তু প্রচন্ড রোদ, এই জন্য ঘর থেকে কেউ বের হয়নি। বিকালের দুপুরের পর থেকে কিন্তু আসলে এই স্পটগুলো প্রচুর পরিমাণে লোকের সমাগম হবে বলে আশা করছেন এখানকার সব লোকজন। এই ছিল পটুয়াখালী বিনোদন স্পটগুলো নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমরা চলে যাব স্টুডিওতে। অরিন। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী শেখ রাসেল শিশু পার্কের ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদের দ্বিতীয় দিনে রেলযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কর্মজীবী মানুষের ঈদের পরের দিনে ঘরে ফেরার খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অরিন। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছুটা চাপ থাকলেও এখন এই মুহূর্তে এসে আমরা যেটি লক্ষ্য করছি যে চাপ তেমনটি নেই, স্বাভাবিকভাবেই ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। তবে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন যেটি 11টায় ছাড়ার সময় থাকলেও এখন কিছুটা দেরি হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ছাড়ে নাই, কিছুটা লেট মনে হচ্ছে জয়ন্তিকা ট্রেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঈদের আগের দিন পর্যন্ত যে চাপটি ছিল তার চেয়ে বরং আজ সকাল পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনেও অনেকটাই বেশি চাপ ছিল বলেই আমরা জানতে পেরেছি। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত সকাল থেকে 17 জোড়া ট্রেন ছেড়ে গিয়েছে, এবং একটি স্পেশাল ট্রেনও রয়েছে যেটি দেওয়ানগঞ্জ পর্যন্ত যাবে আজকের দিনে। এবং অপর যে স্পেশাল ট্রেন সেই ট্রেনটি মূলত কাল বা পরশু থেকে
চালু হবে বলে জানিয়েছেন আমাদেরকে। তো আমরা এই নির্বিঘ্ন ঈদ যাত্রার মধ্যেও একটি অভিযোগ পেয়েছি। একজন রেল যাত্রী আমাদেরকে জানিয়েছেন যে টিকিট করতে গিয়ে তাকে বেশি ভাড়া গুনতে হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ বা টিকিট কাউন্টার থেকে। আমরা তার সাথে সরাসরি কথা বলবো, তার অভিজ্ঞতা আমরা তার কাছে জানতে চাইবো যে আপনি যে টিকিট করতে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার, আপনাকে কি বলা হয়েছে এবং কি হয়েছিল বিষয়টি? আমি প্রথমত টিকিট বলছি যে ম্যাম টিকিট আছে, টিকিট দেওয়া যাবে? টিকিট আছে 300 টাকা লাগবে। হ্যাঁ, আর যদি আপনি 150 টাকার টিকিট নিতে চান তাহলে 50 টাকা বাড়ায়া গেটে যান, 200 টাকা দিলে টিকিট দিবে। ঠিক আছে? গেটে কারা দিবে আর কোন ট্রেনে দিবে সেটা আমাকে বলে না। কই গেটে কারা দিবে, কই সামনে যান, মানে মূল অ্যাড্রেসটা দিচ্ছে না আমাকে। হ্যাঁ, আরো মানুষকে এভাবেই বলতেছে, মানে হয়রানি করতেছে ওনারা, বুঝছেন? আপনি টিকিট দিবেন না, টিকিট দেবো 300 টাকা দিলে হ্যাঁ আপনার কম্পিউটার থেকে টিকিট বের হবে, বুঝছেন? আসল ভাড়া কত? আসল ভাড়া 145 টাকা, সে জায়গায় 5 টাকা বেশি নেন। হ্যাঁ, 150 টাকা। ঠিক আছে, এই 150 টাকার টিকিট ওনারা 200 টাকা বানাইছে। ওনার কাছ থেকে নিতে হলে 300 টাকা দিতে হবে। 300 টাকা দিলে টিকিট বের করে দিবে, 300 টাকা না দিলে টিকিট বের করে দিবে না। ওনারা যে জালিয়াতি করতেছে, এই যে চিটারি বাটপারি করতেছে, হ্যাঁ, ওনারা যে 2 নম্বরগুলো করতেছে, এগুলা কেন করতেছে? মানুষের টাকা হয়রানি করে নিচ্ছে, মানুষকে হয়রানি কেন করতেছে? এগুলা ওনাদের কি ব্যবসা? ওনাদেরকে কি এগুলো করার জন্য এই কাউন্টারে বসাইছে? মানুষের জনগণ টাকা ইনকাম করে, পারিশ্রমিক নিজের দেহ মানে কষ্ট করে, হ্যাঁ, কষ্ট করে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় যে আপনি পরে কি টিকিট পেয়েছেন আর কোন ট্রেনের টিকিট কাটতে চেয়েছেন? আমি জয়ন্তিকার টিকিট কাটতে চাইছি। হ্যাঁ, ওনারা 300 টাকার টিকিট চাইছে, 300 টাকা দিলে টিকিট বের করে দিবে, তাছাড়া বের করে দিবে না। আমি এই কথা বলাতে আমাকে বলে ভদ্রভাবে কথা বলেন। আমি অভদ্রভাবে কি বলছি? আমি তো অভদ্রভাবে কোনো কিছু বলি, আমি যেটা লিগ্যাল সেটা বলছি। আপনারা লিগ্যাল ভাবে আসেন। আচ্ছা, কত নম্বর কাউন্টারে গিয়েছিলেন আপনি? কত নম্বরে কাউন্টারে? যে জয়ন্তিকার এখন বর্তমান যে কাউন্টারে টিকিট দিচ্ছে, আমি কাউন্টার নাম্বার ফলো করি নাই। ঠিক আছে, কাউন্টার নাম্বার ফলো করি নাই। যেমনটি শুনছিলেন যে যারা ট্রেনে যারা আজকে যাত্রা করছেন তাদের মধ্যে একজন যাত্রী রয়েছেন যিনি টিকিট কাটতে গিয়ে ভোগান্তের শিকার হয়েছেন এবং তার ভাষায় আমরা যেটি বুঝতে পারলাম যে তিনি কিছুটা হেনস্থারও শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করছেন এবং তিনি এ থেকে পরিত্রাণও চাচ্ছেন, তিনি এবং সাধারণ মানুষের জন্য তিনি পরিত্রাণ চাচ্ছেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দ্বিতীয় দিনের ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। ঈদ উদযাপনে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ভিড় করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, বিনোদন কেন্দ্রে ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসলে সিলেটের পরিস্থিতি যদি বলি, সিলেটে কিন্তু এই ঈদকে কেন্দ্র করে যেসব বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এবং যেসব পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে মানুষজন যাচ্ছেন। যদিও আসলে আপনারা জানেন যে বড় শহরগুলোতে বাইরে থেকে আসা মানুষজনের সংখ্যাটাই আসলে বেশি থাকে এবং তারা কিন্তু এই ঈদকে কেন্দ্র করে বাড়িতে চলে যান। যেসব মানুষ রয়েছেন এখনো সিলেট শহরে, তারা কিন্তু এখানে যেসব পার্ক রয়েছে সেসব পার্কে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন। আমরা যদি একটু দেখাই, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ওসমানী শিশু পার্ক এলাকায় এবং ওসমানী শিশু পার্কে যদিও এখন সকাল নাগাদ মানুষের চাপ কিছুটা কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গতকালও দেখেছি যে শিশুদের আধিক্য, তারা কিন্তু দল বেঁধে এরকম আমরা কয়েকজনকে এভাবে দেখছি যারা একসঙ্গে 10 জন 12 জন করে দলবদ্ধ হয়ে এই শিশু পার্কে এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন রাইডে তাদের যে ঈদের আনন্দটি ভাগাভাগি করে নিচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। যদিও আসলে এই সংখ্যাটা আসলে আরো বাড়বে, যদি যত সময় যাবে তত কিন্তু এই শিশু পার্কগুলোতে মানুষের সংখ্যা বাড়বে এবং প্রত্যেকটি রাইডে কিন্তু আমরা মানুষজনের যে ভিড় লক্ষ্য করি, এটি যত সময় যাবে তত বাড়বে। যদি একটু উল্লেখ করে রাখি যে সিলেটে যেসব পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে বিশেষ করে ভোলাগঞ্জ সাদা পাথর, পাশাপাশি আপনারা জানেন যে সিলেট অঞ্চলে চায়ের রাজধানী বলা হয় সিলেটকে। সিলেটের যেসব চা বাগান রয়েছে সেসব চা বাগানে মানুষজন এই ঈদকে কেন্দ্র করে তাদের পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি করে থাকেন। পাশাপাশি অন্যান্য যেসব এলাকা রয়েছে, রাতারগুল রয়েছে পর্যটন স্পট, পাশাপাশি এখানে বিভিন্ন পাইনঅ্যাপল গার্ডেন, সেগুলোতেও কিন্তু মানুষজন তাদের এই ঈদকে কেন্দ্র করে তারা ঘোরাঘুরি করেন। দর্শক, আসলে আমরা দু একজনের সঙ্গে কথাও বলতে চাই, হয়তো দু একজনের সাথে কথা বললে আরো ব্যাপারটি
আপনাদেরকে তুলে ধরতে পারবো। এই যে ঈদকে কেন্দ্র করে আপনারা পর্যটন স্পটগুলোতে ঘুরছেন, কোথাও কোনো সমস্যা ফেস করছেন? না, কোনো সমস্যা নাই, সুন্দর। সিলেটের পরিবেশ খুবই সুন্দর, রাস্তাঘাটও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি আমরা ভালোই আছি, সবাই মিলে একসাথে আনন্দ করতে আসছি ঈদ উপলক্ষে। কথা বলি, এই যে শিশু পার্কে আসছেন, বাচ্চারা কতটা এনজয় করছে? বাচ্চারা খুব এনজয় করতেছে। আমি আসছি হবিগঞ্জ থেকে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এখন একটু অন্য দিনের চেয়ে একটু ইয়েটা কম, ঝামেলাটা কম, আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আসলে শুনছিলেন, আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। এই যে শিশু পার্কে আসলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফ্যামিলির সাথে যে টাইম স্পেন্ডটা করতে পারছি এটাই অনেক। আর তো ওদের সাথে ঘুরতে বের হলে অনেক, মানে কি বলবো, আনন্দের আর শেষ থাকে না, তো অনেক মজা লাগছে। বাম্পার কারে উঠতে চাই, তারপরে নাগরদোলায় উঠতে চাই, তারপরে আরো দেখতে চাই কি কি রাইড আছে, তো ওইগুলায় ওঠার ইচ্ছা আছে আমার। আসলে শুনছিলেন, সিলেটের অনেকেই আসলে যারা শিশু পার্কে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টারে আসলে সারিবদ্ধভাবে অনেকেই টিকিট সংগ্রহ করছেন বিভিন্ন রাইডে। আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে বাম্পার কার রাইডে অনেকেই আমরা দেখতে পাচ্ছি উঠেছেন। একেবারে বাচ্চাদেরকে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু এই যে আনন্দ তারা কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন। যদিও আসলে যারা দূর দূরান্তে যেসব পর্যটন স্পটে যেতে পারছেন না, তারা শহরের ভিতরে যেসব বিনোদন স্পট রয়েছে সেসব বিনোদন স্পটে তারা এসে তাদের যে ঈদের আনন্দটি সেটি ভাগাভাগি করে নিচ্ছেন। তো এই ছিল আসলে সিলেট থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমিনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার শেরপুর শ্যামলী পার্ক থেকে ঈদ বিনোদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাজিদ। রফিক, পার্কে বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন। আমাদের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী শেরপুর জেলা কিন্তু তুলসীমালার সুগন্ধে পর্যটনের আনন্দে ব্র্যান্ডিং নাম নিয়ে কিন্তু শেরপুর পর্যটন সমৃদ্ধ একটি জেলা। তো এই শেরপুরে কিন্তু সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা যে পর্যটন কেন্দ্র আছে, এছাড়াও কিন্তু শহরে বেশ কয়েকটা পার্ক গড়ে উঠেছে। আমি এখন আছি অরিন শেরপুর শহরের পৌর এলাকার শেষ প্রান্তের শ্যামলী পার্কে। এখানে কিন্তু গতকাল ঈদের দিন থেকে শুরু করে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এখানে বেড়াতে আসছেন এবং ঈদের ছুটিতে যারা শেরপুরের বাইরে থেকে বেড়াতে এসেছেন তারা কিন্তু গতকাল থেকে এইসব পর্যটন কেন্দ্রতে ভিড় করছেন। এখন আমি যে জায়গায় আছি এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম, তারপরেও রোদ, তারপরেও কিন্তু বেশ কিছু লোকজন এখানে বেড়াতে এসছে এবং এখানে কিন্তু সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই প্রচণ্ড লোকজনের ভিড় হয়। বিশেষ করে বিকেল থেকে লোক সমাগম বেশি হয়। তো এখানে যারা প্রতি বছর বেড়াতে আসে শেরপুরে, তারা কিন্তু সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা ছাড়াও এই শহরে যে বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে পার্ক গড়ে উঠেছে, এইসব জায়গায় আধুনিক যে বিভিন্ন রাইডস রয়েছে এই রাইডসে কিন্তু তারা উপভোগ করছেন। আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের নিয়ে, শিশুদের নিয়ে তারা বেড়াতে এসে খুবই মজা পাচ্ছেন। আমি এখন এখানে একজন পর্যটক যে বেড়াতে আসছে তার সঙ্গে একটু কথা বলবো। আপনি এখানে কেমন লাগছে এসে? ধন্যবাদ। আমি তো ছিলাম ঢাকায়, এই ঈদের মধ্যে বেড়াতে আসছি। বেড়াতে এসে শুনলাম যে আমাদের কাছাকাছি একটা শ্যামলী পার্ক আছে। মনে হইলো যে পার্কটা দেখা উচিত। এখানে আইসা দেখি অনেক ভিড় এবং বিভিন্ন রাইডস গুলি খুব উন্নত মানের। আমি এগুলি ঢাকা দেখছি, এই ঢাকার থেকে এই শেরপুরে যে মফস্বল এলাকায় এত সুন্দর একটা শিশু পার্ক গড়ে উঠছে, এটা আমার খুব আনন্দ লাগছে। এই পার্কের যে প্রতিষ্ঠাতা সাবেক এমপি ছিলেন শ্যামলী, উনি। ধন্যবাদ। আপনারা দেখছেন, আপনারা যেটা শুনছিলেন এখানে কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে আসেন। এখন আমি এই পার্কের যে ব্যবস্থাপক আছে তার সঙ্গে কথা বলবো। আপনারা কি কি রাইডস এখানে নিয়ে আসছি? আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন শরণ। আমাদের এখানে বিমান রাইড, মেরিগো রাউন্ড, ড্রাগন ট্রেন, নাগরদোলা, প্যাডেল বুট ছাড়াও বিভিন্ন ফ্রি রাইড রয়েছে এবং শেরপুরের মানুষ সকলেই খুব সুন্দরভাবে আমাদের এই পার্কে আনন্দ উপভোগ করছে এবং ফ্যামিলির সবাই সুন্দরভাবে আসছে। আর আমাদের সাবেক এমপি উনি শেরপুরের মানুষের কথা চিন্তা করে, আনন্দ বিনোদনের কথা চিন্তা করে এই শেরপুর শ্যামলী শিশু পার্ক এন্ড রেস্টুরেন্ট গড়ে তুলছে। ধন্যবাদ।
ধন্যবাদ। আসলে এই শেরপুরে পর্যটন এলাকা হিসেবে কিন্তু মানুষ কিন্তু খুবই বিনোদন প্রেমী মানুষ, যে কারণেই কিন্তু ঈদের দিন থেকে শুরু করে এই ভিড় করছে এবং এই শেরপুরের যে পৌর এলাকার যে কয়েকটি পার্ক রয়েছে সে জায়গায় এসে তারা আনন্দ উল্লাস করছে। আমাদের শেরপুরে ঈদ আনন্দের এই ছিল সর্বশেষ অবস্থা। অরিন, ঈদের দ্বিতীয় দিনে বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় অনেকটাই কম। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, বাজার পরিস্থিতি আর দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের অভিজাত কাঁচা বাজার বলে পরিচিত কাজী দেউরি বাজারে। এখানে এসে আসলে যেটি দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু আসলে যে ক্রেতাদের উপস্থিতি সেটি অনেকটাই কম এবং একই সাথে বাজারের যে দোকানিরা রয়েছেন অনেক ব্যবসায়ী কিন্তু আজকে তাদের দোকান কিন্তু আসলে এখন পর্যন্ত খুলেনি, অর্থাৎ ঈদের যেহেতু আসলে দ্বিতীয় দিন অনেক ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ এবং একই সাথে কিছু ক্রেতা কিন্তু বাজারে দেখা যাচ্ছে। তবে বাজারে যে পণ্যের স্বাভাবিক মূল্য সেটি কিছুটা বাড়তি। সেই ক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে বাজারের যে স্বাভাবিক সরবরাহ সেটি কিছুটা কম, যেহেতু ঈদের দ্বিতীয় দিন অনেক ব্যবসায়ীরা কিন্তু তাদের পূর্বের যেই পণ্য ছিল সেগুলি আসলে এখানে বিক্রি করছেন। সেই ক্ষেত্রে যেহেতু সরবরাহ কম সেই ক্ষেত্রে কিছুটা দাম বাড়তি। সেক্ষেত্রে বাজারে যেই মাছের যেই দোকানগুলো সেখানে কিন্তু বেশিরভাগ দোকানে কিন্তু আজ খুলেনি। সেক্ষেত্রে কয়েকটি দোকানে আসলে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যে মাছ বা পণ্য নিয়ে তাদের এখানে আছেন কিন্তু তারা কিন্তু অনেকটা অধিক দামে বিক্রি করছেন। সেই ক্ষেত্রে বাজারে যে আজকের বাজারে যে চিংড়ি সেটি কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে, ছোট চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা এবং বড় আকারের চিংড়িগুলো কিন্তু 1000 থেকে 1600 টাকার উপরে আসলে বিক্রি হচ্ছে প্রতি কেজি এবং অন্যদিক থেকে মাঝারি আকারের চিংড়ি বিক্রি হচ্ছে 1300 টাকা প্রতি কেজিতে এবং অন্যদিকে যে রূপচাঁদা মাছ রয়েছে তা বিক্রি হচ্ছে 1100 থেকে 1700 টাকার মধ্যে এবং বড় আকারের যেই রূপচাঁদা মাছ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 16 থেকে 1700 টাকা প্রতি কেজিতে। অন্যদিকে বাজারে কিছু সামুদ্রিক মাছ রয়েছে এবং যে স্বাভাবিক যে মিঠা পানির মাছ সেটি কিন্তু আসলে কিছুটা কম, অর্থাৎ যে স্বাভাবিক সরবরাহ সেটি কম থাকাতে আসলে এমন অবস্থা। এবং সেক্ষেত্রে যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেকে বলছেন যে আসলে ঈদের দ্বিতীয় দিন সেই ক্ষেত্রে বাজারে যে বিক্রেতারা রয়েছেন সেটি অনেক কম এবং ক্রেতা তুলনামূলক অন্যান্য দিন থেকে অনেকটাই কম এবং সেই ক্ষেত্রে যেই বিক্রেতারা রয়েছেন তারাও বলছেন যে তাদের আসলে আজকে আসলে নতুন করে যে মাছের সরবরাহ সেটি নেই এবং তারা কিন্তু অনেকেই যেটি বলছেন সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু যে মূল্য সেটি আসলে বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু বাজারে ক্রেতা বিক্রেতা কিন্তু তেমন একটি নেই এবং বাজারে যে পণ্যগুলো রয়েছে তা মোটামুটি স্বাভাবিক থেকে কিন্তু আসলে একটু বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে। তো মোটামুটি চট্টগ্রামের বাজার থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ সংবাদ। অরিন, ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সাতক্ষীরার বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, নিত্যপণ্যের দরদাম ঈদের দ্বিতীয় দিনে কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? অরিন, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বড় বাজার তথা সুলতানপুর বড় বাজার, যেখানে আসলে পাইকারি এবং খুচরা একই সাথে কেনা বেচা হয়। কিন্তু ঈদের ছুটির রেশ সেখানে আসলে সেইভাবে কাটেনি, এখনো ঈদের ছুটির রেশটা রয়ে গিয়েছে, যে জন্য সাতক্ষীরা সুলতানপুরের সবচেয়ে যে ব্যস্ততম যে বড় মোকাম যেটি হচ্ছে চালের আড়ত, সেই চালের আড়তগুলো আপনি দেখেছেন যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, একেবারে বন্ধ অবস্থায় রয়েছে। এখানে কিন্তু একটি চালের ঘরও কিন্তু খোলা নেই এবং একটা চায়ের দোকান খোলা আছে, সেখানেও কিন্তু ক্রেতা নেই। এছাড়া অন্যান্য যে মুদির দোকান সেগুলো বন্ধ দেখা যাচ্ছে। আপনাকে বলে রাখা দরকার যে সকাল থেকেই এই অবস্থা, এই চিত্রটি বিরাজ করছে সুলতানপুর বড় বাজারে। তবে কিছুটা হলেও কাঁচা বাজারে কিন্তু লক্ষণীয় কিছু লোক দেখা যাচ্ছে। আমি একটু কাঁচা বাজারের দিকে দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু কিছুটা লোকজন রয়েছে।
তাও খুবই স্বল্প সংখ্যক বসে আছে এই, কিন্তু বেশিরভাগ বড়বাজারের অন্যান্য স্পটগুলো কিন্তু বন্ধ আছে এবং প্রয়োজনীয় জিনিস কিনতে এসে কিছু কিছু ক্রেতা আসছে, কিন্তু তারা কিন্তু হতাশ হচ্ছে এবং তারা কিন্তু এই যে বন্ধ দেখে ফিরে যাচ্ছে। এটি কিন্তু আসলে সাতক্ষীরার শুধু বড় বাজারের না, বেশ কয়েকটি বাজারেরই চিত্র কিন্তু এই একই রকম। অরিন, এই ছিল সর্বশেষ। দর্শক, আবারও ঈদ উদযাপনের খবর জানাবো। এবার বরিশালের প্ল্যানেট পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ তাদের জন্য কি ধরনের ব্যবস্থা রেখেছে জানাবেন। অরিন, আপনি আসলে যেমনটি বলছিলেন যে ঈদের ছুটি উপলক্ষে সাধারণ যে মানুষ বরিশালের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলো আসলে ভিড় করা শুরু করেছে। আজকে শুক্রবার হয় এবং জুমার নামাজ থাকায় এখন কিছুটা ভিড় কম হলেও নামাজ শেষে হয়তো বা আরো বেশি হবে, এমনটাই আসলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল নগরের প্ল্যানেট পার্কে শিশু এবং কিশোরদের দেখা গেলেও সাধারণত অন্য যে জায়গাগুলো আছে, বিশেষ করে বঙ্গবন্ধু উদ্যান, বেলস পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, 30 গোডাউন, এই জায়গাগুলো আসলে তরুণ তরুণীদের জায়গাটা আসলে বেশি। আমরা মূলত এই জায়গাগুলো নিরাপত্তার জন্য আসলে কতটুকু কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব এডিসি ফজলুল করিমের সাথে কথা বলবো। তিনি একটু আমাদেরকে জানাবেন, আমরা সরাসরি সম্প্রচারে আছি, যে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা আসলে রাখা হয়েছে এই দর্শনার্থীদের জন্য। ধন্যবাদ আপনাকে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যারের নির্দেশনায় আমরা ঈদকে ঘিরে যে পরিকল্পনা এবং দর্শনার্থীদের যে আগমন বিভিন্ন পার্কে, বিনোদন কেন্দ্রগুলোতে আমরা নতুন আঙ্গিকে সাজিয়েছি। আমরা ঈদের আগেও আমরা নতুন ভাবে পরিকল্পনা নিয়েছিলাম, ঠিক ঈদকে কেন্দ্র করে আমরা আবার অন্যভাবে পরিকল্পনা সাজিয়েছি। আমরা বিশেষ করে বঙ্গবন্ধু উদ্যান, প্ল্যানেট পার্ক, 30 গোডাউন, তারপরে আপনার বধ্যভূমি, টর্চার সেল, তারপরে রয়েছে তালতলা, এখানে নদীর এলাকায় যে পরিকল্পনা, সব জায়গায় আমরা অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি, যাতে বরিশাল অঞ্চলের লোকজন যেন বিনোদন কেন্দ্রগুলোতে এসে তারা নিরাপদ বোধ করে এবং স্বাচ্ছন্দ্যে তারা যেন ঘুরে বেড়াতে পারে, ঈদের ছুটি যেন তারা সুন্দরভাবে কাটাতে পারে। এই জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা সকল ধরনের প্রস্তুতি যেটা আমরা সেটা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু আজকে শুক্রবার বেশ লোকজন কিন্তু আসা শুরু করেছে। আর গতকালে কিন্তু উপচে পড়া ভিড় ছিল, আমাদের সব জায়গায় নিরাপত্তা ছিল। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি। আশা করছি যে ঈদের সময় ছুটি যেটা রয়েছে, এই এলাকার মানুষ অত্যন্ত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে পারবে এবং আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবসময় তাদের সেবায় নিয়োজিত রয়েছি। জি, আমরা আসলে যেমনটা দেখছিলেন যে বরিশালের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেইগুলো কিন্তু পুলিশি নিরাপত্তা সহ অন্যান্য যে ব্যাপারগুলো আছে, যাতে নির্বিঘ্নে আসলে ঈদ উদযাপন করতে পারে, প্রিয়জন এবং স্বজনদের সাথে সময় কাটাতে পারে, সেই ধরনের সকল ব্যবস্থাই নেওয়া হয়েছে। আমরা যদি আরেকটু আসলে উল্লেখ করি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু নগরী জুড়ে আসলে চেকপোস্ট বসানো হয়েছে সব জায়গায়, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু তারা প্রস্তুত আছেন। আমরা এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ এবং বরিশাল কলেজ এরিয়ায় কিন্তু এই ঈদ উপলক্ষে আসলে মেলার আয়োজন করা হয়েছে এবং একই সাথে সেই জায়গাগুলোতেও কিন্তু মানে দর্শনার্থীদের অনেক ভিড় থাকবে। তো ওই ভিড়ের আসলে যেন খুব সুন্দরভাবেই তারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আসলে দেখছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমরা আসলে আরো জানার চেষ্টা করেছিলাম যে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে নগরীর যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলো যেন কোনোভাবে নোংরা বা অপরিষ্কার অপরিচ্ছন্নতা না থাকে, সেই ব্যাপারেও কিন্তু আসলে পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র জনাব আবুল খায়ের আব্দুল্লাহ। এছাড়া মোটামুটি এই ছিল আসলে আমার কাছে বরিশাল থেকে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় এবং সাধারণ দর্শনার্থী যারা, তাদের ঈদের ছুটি কেমন কাটছে সেই খবর। অরিন। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।